আমি গুরুত্বপূর্ণ কথা বলার আগে একটা হাস্যকর ঘটনা বলি। এই যে বাংলাদেশের প্রধানমন্ত্রীর এখন তথ্য উপদেষ্টা রয়েছেন ডাক্তার জাহিদুর রহমান, তিনি দেখলাম ফেসবুকে একটা মন্তব্য করেছেন। তার মন্তব্যটা কোট অ্যান্ড আনকোট, শেখ হাসিনার লাইভ ভিডিও যারা দেখছে এবং লাইক কমেন্টও শেয়ার করেছে, দ্রুত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করা হবে। অত্যন্ত একটা হাস্যকর ব্যাপার। লাইভ ভিডিও আমরা দেখেছি, আমরা কমেন্টও করেছি। তো এই জাতীয় কথা যে সরকারের একজন তথ্য উপদেষ্টা বলেন, এমনকি প্রধানমন্ত্রী তারেক রহমান নিজেও দেখেছেন, হ্যাঁ, তো সেটা একটা বড় রকমের হাস্যকর ব্যাপার। মূল বিষয়টি হচ্ছে এই, তারা বারবার শঙ্কিত বোধ করেন আওয়ামী লীগ ফিরে আসবে কিনা, শেখ হাসিনা ফিরে আসবে কিনা, তারা কিন্তু এ নিয়ে বারবার শঙ্কিত বোধ করেন। কাজে শেখ হাসিনার বক্তব্য জনগণের মধ্যে যে একটা আলোড়ন সৃষ্টি করতে পারে এবং করেছে, সেটি কিন্তু বর্তমান সরকারের জন্য একটি শঙ্কার কারণ। তারা নিরাপদে থাকতে চান, তারা যেভাবে ক্ষমতায় এসছেন অত্যন্ত চতুরতার মধ্য দিয়ে, সেইভাবেই তারা থাকতে চান। তাদের সঙ্গী হিসেবে জামাতে ইসলামী এবং এনসিপি আছেন, যারা নিজেদেরকে অবশ্য বিরোধী দল বলে আখ্যায়িত করেন, কিন্তু তারাও সহযোগী দল। তো এই সব কিছু মিলিয়ে শেখ হাসিনার ভাষণে যে বিষয়গুলো ছিল, সেই বিষয়গুলোতে মানুষ উজ্জীবিত হবে এবং মানুষ যে দীর্ঘদিন ধরে ভুল বুঝে আসছিল, শেখ হাসিনাকেই স্বৈরাচারী বলে চিত্রিত করছিল, তার যে অবসান ঘটবে এবং ঘটেছেও শেখ হাসিনার ভাষণের মধ্য দিয়ে, সেটাই কিন্তু বর্তমান সরকারের জন্য একটা বড় রকমের চ্যালেঞ্জ ছিল এবং সেই চ্যালেঞ্জ মোকাবিলা করতে চায়নি বর্তমান সরকার। বাংলাদেশের মানুষকে, বাংলাদেশের জনসাধারণকে বঞ্চিত করেছে। আমার প্রতিবাদ এখানে এই কারণেও যে সংবাদপত্রগুলো যারা নিজেদেরকে অত্যন্ত স্বাধীন বলে মাঝে মাঝে বলে যে আমরা এখন স্বাধীন হয়ে গেছি, তারা কতখানি পরাধীন যে একমাত্র বাংলাদেশের তথাকথিত প্রতিবাদ ছাড়া শেখ হাসিনা সংক্রান্ত আর কোনো খবর কিংবা তিনি কি বলেছেন, ভুল বললেও তারা সমালোচনা করতে পারত, সেই ব্যাপারে কিন্তু তারা নীরব থেকেছে। তাহলেই বুঝুন মারুফ ভাই যে আসলে বাংলাদেশের সংবাদ মাধ্যম কি আসলেই গণমাধ্যম? না, এটা সরকার নিয়ন্ত্রিত মাধ্যম। এই জায়গাটিতে আমি যে ওই যে পাঠক দর্শকরা যে বঞ্চিত হলো, তারা বাইরের মিডিয়া থেকে জানলো, গ্রামগঞ্জেও আমরা দেখেছি অনেক যে গ্রামে চায়ের দোকানে, টেলিভিশনে তারা দেখেছে বসে, বিভিন্ন ভাবে তারা দেখেছে, ইন্টারনেটের মাধ্যমে মোবাইলের তার যুক্ত করে বিভিন্ন ভাবে তারা দেখেছে, সেটি বন্ধ করা যায়নি। তো এই ক্ষেত্রে বাংলাদেশের মিডিয়াও কি বাংলাদেশের পাঠক শ্রোতাদের কাছে আরো হালকা হয়ে গেল কিনা, যে তোমরা প্রকাশ করতে পারোনি কিন্তু বিশ্ব মিডিয়া তো প্রকাশ করেছে, সেটি কেমন, এই বিষয়টি কেমন হচ্ছে তাইলে? অবশ্যই বাংলাদেশের মিডিয়া অত্যন্ত হালকা হয়ে গেল। বাংলাদেশের মিডিয়া বলুন, মানে টেলিভিশন বলুন, বেতার বলুন এবং সংবাদপত্র বলুন, এই তিনটি গুরুত্বপূর্ণ মিডিয়া কিন্তু একেবারেই মানে তাদের যে দায়িত্ব, সেই দায়িত্ব পালনে তারা ব্যর্থ হলো। এবং সেই কারণেই আপনাকে বলি যে 2024 সালের 5ই অগস্টের পর থেকে সামাজিক মাধ্যমগুলো, সোশ্যাল মিডিয়াগুলো অনেক বেশি তৎপর হয়েছে। বঙ্গবন্ধুকে নিয়ে, মুক্তিযুদ্ধকে নিয়ে, শেখ হাসিনাকে নিয়ে এত কথা সামাজিক মাধ্যমে কিন্তু 2024 সালের 5ই আগস্টের আগেও বলা হয়নি যতটা এখন বলা হচ্ছে। এর কারণ হচ্ছে যে বাংলাদেশের মিডিয়াগুলো একেবারেই এই জাতীয় কোনো খবর ছাপাবে না। কোনো পজিটিভ খবর, শেখ হাসিনার পক্ষে কোনো পজিটিভ খবর তারা ছাপাবে না। তো এটা তো একদম সম্পূর্ণভাবে সেন্সরশিপের আওতায় পড়ে, যে সেন্সরশিপের বিরুদ্ধে বারবার কথা বলা হয়েছে। কেউ কেউ এটাও বলেছেন শেখ হাসিনার সময় অমুক খবর ছাপা হয়নি, তমুক খবর ছাপা হয়নি, কিন্তু শেখ হাসিনার সময় তো বিরোধী দলের প্রচুর খবর আমরা দেখেছি, যেখানে তারা তদানীন্তন প্রধানমন্ত্রীর সমালোচনা করেছেন। তো এখন কেন এই জিনিসটি দেখানো হয়নি? এটার একটা কারণ এই, ওই যে একটু আগে আমি বললাম, এটা কেবল তারেক রহমানের সমালোচনার বিষয় নয়, কারণ আমরা জানি যে শেখ হাসিনা তারেক রহমানের খুব বেশি একটা সমালোচনা করেননি, কিন্তু কোন পরিস্থিতিতে
এই অবস্থার সৃষ্টি হয়েছিল এবং তিনি কি কি পদক্ষেপ নিতে চেয়েছিলেন, এমনকি একটি ইনকোয়ারি কমিটি, একটি তদন্ত কমিশনও গঠন করেছিলেন এবং তিনি স্পষ্টভাবে বলেছেন যে ইউনূস সরকার এসে সেই তদন্ত কমিশন বাতিল করে দেয়। তার মানে হচ্ছে এই যে এর পরে যে ঘটনাগুলো ঘটলো 5ই আগস্টের পরে কিংবা তার আগেও কিছুটা ঘটেছে, সে পুলিশ হত্যাই বলুন কিংবা ছাত্রদের স্নাইপার দিয়ে মারার কথাই বলুন, এই 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 বিষয়গুলো তদন্তের জন্য করেছিলেন তিনি, কিন্তু এই বিষয়গুলো তদন্ত করতে দেওয়া হয়নি। তার মানে হচ্ছে তারেক রহমানের সরকারের সমালোচনা কেবল নয়, 24-এর 5ই আগস্টের পরে যা যা ঘটনা ঘটেছে এবং ইউনূস সরকার থেকে শুরু করে এ পর্যন্ত যা ঘটছে তা সেই বিষয়টি শেখ হাসিনা কিন্তু তুলে ধরেছেন। কাজেই সেখানেই কিন্তু নিষেধাজ্ঞা। এই নিষেধাজ্ঞার কারণ হলো জনসাধারণকে অন্ধকারাচ্ছন্ন অবস্থায় রাখা। কিন্তু তারা ভুলে যান যে এখন কেবল সংবাদ মাধ্যম, খবরের কাগজ নয়, এখন কিন্তু সংবাদ মাধ্যম টেলিভিশন নয়, এই আপনি যেমন করছেন তেমনি সামাজিক মাধ্যমগুলো এখন উচ্চকিত। কাজেই যে খবর তারা সেখানে চাপা দেওয়ার চেষ্টা করবেন সামাজিক মাধ্যমে, সে খবর বিস্তারিতভাবে চলে আসবে। আমরাও তাই দেখেছি। কাজেই সে চেষ্টা ছিল ব্যর্থ। কিন্তু আপনি যে কথাটা বললেন, এর ফলে বাংলাদেশের যে সংবাদ মাধ্যমগুলো, সে টেলিভিশনই হোক, বেতারই হোক কিংবা সংবাদপত্রই হোক, সেই সংবাদ মাধ্যমগুলোর উপর থেকে মানুষের আস্থা আরো বেশি কমে গেছে। তো এই পাশাপাশি আরেকটা জিনিস হলো কিনা যে আন্তর্জাতিক যে মিডিয়াগুলো শেখ হাসিনার বক্তব্য ছাপলো, এই রয়টার্স তো লাইভ করেছে প্রোগ্রামটি, পুরো প্রোগ্রামটি তারা লাইভ করেছে। পরবর্তীতে আপনার সাবেক প্রতিষ্ঠান বিবিসি, তারা বিবিসি এটি কয়েক দফা তারা স্টোরি করেছে, অন্যান্য সবগুলোই করেছে। তো এই যে আন্তর্জাতিক মিডিয়াও তো জেনে গেল যে বাংলাদেশে তারা বাংলাদেশ সরকার নিষেধাজ্ঞা দিয়েছে বাংলাদেশের মিডিয়ার উপরে, তাহলে সেটা কি তাদের জন্য আলাদা একটা খবরের উপযোগ্য হলো কিনা? হ্যাঁ, এটা তো অবশ্যই, কারণ আন্তর্জাতিক মিডিয়া এটা লক্ষ্য করলো যে বাংলাদেশের সংবাদ মাধ্যমে, অথচ বাংলাদেশেরই একজন নেত্রী, একজন সাবেক প্রধানমন্ত্রী এবং এখনো তিনি আওয়ামী লীগের সভানেত্রী, তার বক্তব্য যখন রাখা হচ্ছে, এবং এটা তার কোনো টেলিভিশন কি বেতার ভাষণ জাতির উদ্দেশ্য ছিল না, এটা ছিল বিদেশি সংবাদপত্রের সঙ্গে, সংবাদ মাধ্যমের সঙ্গে তার সংবাদ সম্মেলন। এমনকি তিনি সেখানে নিজে কেউ দেখাননি, কথা বলেছেন। এখন তার কথা নিয়েই যদি এতখানি ভয় থাকে বাংলাদেশের সরকারের কিংবা বাংলাদেশের এই জাতীয় লোকদের, তাহলে তো বলতেই হবে যে শেখ হাসিনা অত্যন্ত শক্তিশালী। এবং আন্তর্জাতিক মাধ্যম সেজন্যই তো প্রচার করেছে। আন্তর্জাতিক মাধ্যম তো আমার মতো লোকের কোনো কথা প্রচার করবে না, শেখ হাসিনারই কথা প্রচার করবে। তো সেইটা, সেরকম বিষয়টি যদি বোঝার মতো ক্ষমতা এবং বুদ্ধি থাকতো, তাহলে তারেক রহমানের সরকার এই পদক্ষেপ নিত না, তারা খুলে দিত। তারা ভয় পাচ্ছিল যে শেখ হাসিনা চলে আসবেন ডিসেম্বরে, সেটা সম্পর্কে তিনি বিস্তারিত যদি পরিকল্পনা জানিয়ে দেন, তাহলে তো এটা আরো মারাত্মক হয়ে যাবে, লোকজন আরো প্রস্তুতি গ্রহণ করবে। তো এই যে ক্ষমতায় টিকে থাকার অভিলিপ্সা এবং একই সঙ্গে ক্ষমতা কুক্ষিগত করা এবং সেই সঙ্গে মুক্তিযুদ্ধের আদর্শে যারা বিশ্বাসী তাদেরকে প্রান্তিক অবস্থানে নিয়ে যাওয়া, এই সবকিছুই সম্ভব হয় যখন শেখ হাসিনার ভাষণকে নিষিদ্ধ করা হয়, এবং এটা সেটাই করা হয়েছে। এই ক্ষেত্রে আরেকটা, যেমন আমি একটু আগেই আরেকজন অতিথির সঙ্গে কথা বলছিলাম, যে বাংলাদেশের ভেতরের গণমাধ্যমকে তারা ব্ল্যাক আউট করার একটা অপশন দিয়েছে, ব্ল্যাক আউট নির্দেশনা দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু পাশাপাশি ভারতের গণমাধ্যমকেও এক ধরনের তারা নিষেধাজ্ঞার আওতায় নিয়ে আসতে চেয়েছিল। ভারত সরকারের মাধ্যমে তাদেরকে অনুরোধ জানিয়েছিল যাতে এটি বন্ধ করা হয়। তার মানে ভারতের যারা সাংবাদিকদের, তাদের উপরে কি এই সরকার, তারেক সরকার পরোক্ষভাবে নিয়ন্ত্রণ আরোপের চেষ্টাটা করেছিল কিনা? হ্যাঁ, সেটা চেষ্টা করেছিল, কিন্তু সে চেষ্টা যে সার্থক হবে না সেটা কিন্তু তারাও জানতো। একটা জিনিস আপনাকে বলে রাখি যে ভারত সরকারের উদ্দেশ্যে তারা একটা বিবৃতি দিয়েছে। তারা কিন্তু বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকেও পাঠায়নি প্রতিবাদ জানাতে, সেই সাহসটুকু তারা করেনি। তারা একটা প্রতিবাদের
সংবাদ ছেপেছে যে অনলাইনে দিয়েছে, ভার্চুয়াল একটা বিবৃতি দিয়েছে। ভারতে বাংলাদেশের রাষ্ট্রদূত গিয়েও কোনো প্রতিবাদ জানাননি, এবং বাংলাদেশে ভারতীয় রাষ্ট্রদূতকেও ডেকে পাঠানো হয়নি পররাষ্ট্র মন্ত্রণালয়। কাজেই এই ব্যাপারেও বাংলাদেশ সরকার ভীত সন্ত্রস্ত যে ভারতের বিরুদ্ধে তারা বলছে এগুলো 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 প্রচার, মানুষকে উদ্বুদ্ধ করার জন্য কিংবা মানুষকে ভুল বোঝানোর জন্য এক ধরনের প্রচার। কিন্তু বাংলাদেশ সরকারও কিন্তু এই ব্যাপারে ভারতকে বিরুদ্ধে কোনো কড়া পদক্ষেপে যেতে পারেনি, কারণ যাওয়া সম্ভবও ছিল না। তারা বারবার একথা বলছে যে হ্যাঁ, আমরা তো অনুরোধ করেছিলাম যে শেখ হাসিনাকে যেন কোনো বক্তব্য রাখতে দেয়া হয়নি, দেয়া উচিত নয়, কিন্তু ভারত সরকার সেটা মানেনি ইত্যাদি। তো এর বেশি কিছু আর বাংলাদেশ সরকারও বলতে পারেনি, কারণ এটা বলার মতো কথা নয়। এটা আন্তর্জাতিকভাবে স্বীকৃত যে গোষ্ঠী, সেই গোষ্ঠীর একটি সংবাদ সম্মেলন ছিল, তিনি জাতির উদ্দেশ্যে কোনো ভাষণ দেননি। কাজেই ভারত সরকারকে এই ব্যাপারে দোষারোপ তো করতেই পারে, কিন্তু কড়া কোনো প্রতিবাদ এটা সম্ভব ছিল না। তবে এটা সত্যি যে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক খানিকটা আরো বেশি শিথিল হয়েছে। কারণ হচ্ছে একসময় ভারত সরকারের তরফ থেকে তারেক রহমানকে অভিনন্দন জানানো হয়েছিল, ভারতের প্রধানমন্ত্রী মোদী অভিনন্দন জানিয়েছিলেন, এবং তারেক রহমানকে ভারতে যাওয়ার আমন্ত্রণও জানিয়েছিলেন। তারেক রহমান চলে গেলেন একদম অন্যদিকে, সেটা হলো তিনি চীনে গেলেন। সেটা তারেক রহমানের জন্য সাপে বর হয়নি, বরে সাপ হয়েছে। এটা কারণটা হচ্ছে এই যে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে অভিযোগ আনা হয় যে যুক্তরাষ্ট্র শেখ হাসিনার অপসারণের পেছনে রয়েছে, সেই যুক্তরাষ্ট্র কিন্তু তারেক রহমানকে পরের দিকে আর সমর্থন করেনি। এবং বলা হয় যে সম্প্রতি যুক্তরাষ্ট্রের যে দূত যিনি এসেছিলেন, তিনিও কিন্তু সতর্ক করে দিয়েছেন যে চীন নয়, ভারতের সঙ্গেই কিন্তু সম্পর্ক ভালো করতে হবে। তো এটা বাংলাদেশ সরকার বুঝেছে, যে জন্য ভারতকে অফিসিয়ালি কোন রকমের প্রতিবাদ লিপি পাঠায়নি, ভারতীয় রাষ্ট্রদূতকে ডেকে পাঠায়নি, কিংবা বাংলাদেশের রাষ্ট্রদূত গিয়ে অভিযোগ করেননি। যেটা হয়েছে সেটা হচ্ছে এক ধরনের লোক দেখানো বিবৃতি। এটাই আমার মনে হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে, আপনি অল্প সময়ের মধ্যে খুব চমৎকার ভাবে বিশ্লেষণ করলেন। দর্শক, এতক্ষণ কথা বলছিলেন প্রখ্যাত সাংবাদিক আনিস আহমেদ, যিনি এই যে বাংলাদেশের গণমাধ্যমে যে ব্ল্যাক আউট করা হলো শেখ হাসিনার বক্তব্য সংবাদ সম্মেলনের, এবং সরকার যে কাজটি করলো সেটি যে তাদের জন্য হিতে বিপরীত হয়েছে, এবং বাংলাদেশের গণমাধ্যম যে পাঠক দর্শকদেরকেও বঞ্চিত করলো, এতে যে এক ধরনের বা পরোক্ষভাবে বাংলাদেশের গণমাধ্যম যে পাঠক দর্শকদের কাঠগড়ায় দাঁড়িয়ে গেল, সেই কথাটি তিনি বললেন। কোনো বড় বড় মিডিয়া নেই যারা খুবই গুরুত্ব সহকারে শেখ হাসিনার বক্তব্য ছাপায়নি, সবাই ছাপিয়েছে এবং রীতিমতো হুমড়ি খেয়ে পড়েছে বিশ্ব মিডিয়া। কিন্তু বাংলাদেশের মিডিয়া বাংলাদেশ সরকারের নির্দেশনা পালন করতে গিয়ে তারা রীতিমতো এই খবর শেখ হাসিনার বক্তব্য ব্ল্যাক আউট করেছে, তাও একটি সংবাদ সম্মেলনের বক্তব্য। এমন না যে তারা নিজেরা স্বেচ্ছায় কোনো গণমাধ্যম তার সাক্ষাৎকার নিয়েছে, একটি আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনের বক্তব্য প্রকাশ থেকে বিরত রয়েছে বাংলাদেশের মিডিয়া। সরকার বাধা দিয়েছে, নিষেধাজ্ঞা দিয়েছে, কিন্তু সাংবাদিকতা গণমাধ্যমের নীতি নৈতিকতা অনুসারে যখন একজন পাঠক, সংবাদপত্রের পাঠক, তিনি পয়সা দিয়ে তার সংবাদপত্র কিনেন, তখন সেই গণমাধ্যমের খবর জানার তার অধিকার, রাইট। তো সেই অধিকার এমনকি যারা টিভির দর্শক আছেন কিংবা রেডিওর শ্রোতা আছেন, তাদেরও সেটি অধিকার হিসেবেই বর্তায়। তো সেই অধিকার থেকে বাংলাদেশের মানুষকে, দর্শক শ্রোতা এবং পাঠকদেরকে বঞ্চিত করলেন, অধিকার বঞ্চিত করলেন বাংলাদেশের মিডিয়া। এটি কোন পর্যায়ে পড়ে জানার চেষ্টা করব। প্রখ্যাত সাংবাদিক, বর্তমানে আছেন যুক্তরাষ্ট্রে, তিনি বিবিসি, ভয়েস অফ আমেরিকায় দীর্ঘ সময় কাটিয়েছেন তার জীবনের সাংবাদিকতা পেশায়। আনিস আহমেদ আছেন আমার সঙ্গে। আমি আপনাকে কৃতজ্ঞতা, ধন্যবাদ জানাচ্ছি আমাকে সময় দেওয়ার জন্য। আপনি শুনছেন আশা করি আমাকে? জি, অসংখ্য ধন্যবাদ আপনাকে আমাকে সম্পৃক্ত করার জন্য।
জি, আমি আপনার কাছ থেকে একটু শুনতেই চাই, শুধু আমি একা না, শোনাতে চাই সবাইকেই আপনার দীর্ঘ জীবন সাংবাদিকতা এবং এমন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বড় বড় কয়েকটি আউটলেটে আপনি কাজ করেছেন, যে বাংলাদেশের গণমাধ্যম এই যে শেখ হাসিনার বক্তব্য শুনতে দিল না, ছাপায়নি, টিভিতে সম্প্রচার বন্ধ রেখেছে, এতে করে দর্শক পাঠকদের অধিকার ক্ষুণ্ণ করা হলো কিনা, এবং হলে সেটি অবশ্যই কেমন হলো? অবশ্যই অধিকার ক্ষুণ্ণ করা হলো। আমি বারবার বলি যে যারা 24-এর আন্দোলনের সময় বলেছিল যে তারা একটি বৈষম্য বিরোধী বাংলাদেশ চায়, সেই আন্দোলনকারী এবং তাদের সহায়ক সরকার যে বৈষম্য সৃষ্টি করেছে সেটা অত্যন্ত নিন্দার বিষয়।